একটা পর্যায়ে গিয়ে সেটা তো আসলে শুধু কোটা সীমাবদ্ধ থাকে নাই, সেটা তো একদিকে বাংলাদেশ আর একদিকে আওয়ামী লীগ প্রশ্নে চলে এসেছে। তো তখন তো দেশপ্রেমের জায়গা থেকে মেনলি জীবন দিতে উদ্বুদ্ধ হয়েছিলাম। তো দেশপ্রেমের জায়গায় আসলে ক্রেডিট নেওয়ার কি আছে? এখনো পর্যন্ত আওয়ামী লীগ দেশের মাটিতে মিছিল করে, এটা ভাবা যায় একটা, যারা হচ্ছে এই কয়েকদিন আগে মাত্র 2000-এর মতো মানুষকে খুন করেছে চোখের সামনে। মানে শিক্ষার্থীরা সমাজসেবা সম্পাদক পদে শিবিরের প্যানেলের যিনি ছিলেন তাকে বেছে না নিয়ে আপনাকে কেন বেছে নিল? দেখেন, বাকশাস আসলে কি, আমাদের জুলাই থেকে তারা উঠে আসছে, তাদের প্রতি কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা জাগানো বেশি ছিল, কিন্তু দুঃখজনকভাবে সবচেয়ে বেশি হতাশ তারাই করেছে। আমরা দেখতাম বিএনপি জামায়াত যখন বিরোধী দল ছিল আওয়ামী লীগের সময়, বিএনপি জামায়াত কোথায় কি প্রোগ্রাম করবে, মিছিল করবে না করবে, 2 দিন 3 দিন আগে গোয়েন্দা পুলিশের কাছে খবর চলে যায়। কোন চিপায় চাপায় জামায়াত প্রোগ্রাম করতো সেখান থেকে গিয়ে ধরে নিয়ে আসে পুলিশ। তো আজকে যে আওয়ামী লীগ এখানে এসব জায়গায় ওসব জায়গায় মিছিল করে বেড়ায়, অনেক জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়েও মিছিল করে, সেখানে পুলিশ তাদের খুঁজে পায় না। ব্যাপারটা কি এমন যে তারা খুঁজে পায় না, নাকি তারা খুঁজে না, ইচ্ছে করে ধরতেছে না? আপনার পেশাগত জীবনে গিয়ে আপনার আসলে কি করার ইচ্ছে? একটা জিনিস সত্য, সেটাকে যদি আমি শিবিরের পক্ষে যাবে বলে যদি আমি স্কিপ করে যাই, এটা তো আসলে মানে নিজের সাথে গাদ্দারি করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব এবি জুবায়ের, ডাকসুর সমাজসেবা সম্পাদক। অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব এবি জুবায়েরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও শুভেচ্ছা। জনাব এবি জুবায়ের, আপনি ডাকসুর সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং তার আগে থেকেই বেসিক্যালি গত 5ই অগাস্টের পর থেকে আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেখেছি আপনি এদেশের নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একই সাথে আপনি মব স্টার খ্যাতি লাভ করেছেন। আমি আপনাকে নিয়ে অনেক আগ্রহ আছে তারুণ্যের। আপনি জুলাই ঐক্য প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনি বাংলাদেশের যে জুলাইয়ের অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, সেটিকে আপনি সমুন্নত রাখতে চেষ্টা করছেন। আপনার জীবনের গল্প শুনতে চাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বরিশালে, বীরত্তর বরিশালে। আমার জন্ম হচ্ছে পটুয়াখালী জেলার বাউফল থানার বড়ডালিমা গ্রামে, ওখানে হচ্ছে আমার জন্ম। কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে বরিশাল সদরে, ওখানে হচ্ছে সাহেবের হাট বন্দর থানা যেটা আর কি। আমার আব্বুর চাকরির সুবাদে মিললে ওখানে আমার বেড়ে ওঠা। আমার ছোটোবেলা থেকে ওখানে পড়াশোনা, মোটামুটি ক্লাস। আপনি ভোটার কি বাউফলের? না, আমি হচ্ছে আমার বরিশাল সদরের ভোটার। আচ্ছা, কিন্তু আমার আব্বু আবার ভোটার আছে বাউফলের। আচ্ছা আচ্ছা, বাউফলটাকে আমি আপনার গল্পে যাওয়ার আগে একটু জানতে চাই, বাউফলটা কি মানে লিডারশিপ গ্রো করার কোনো হাব নাকি ওইটা? ওখানে আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির মুজাহিদুল ইসলাম শাহিন সহ আমরা অনেক লিডার কিন্তু সেখানে দেখি। আপনি তারুণ্যের লিডার। হ্যাঁ, আসলে বাউফলের মানুষজন একটু তুলনামূলক শিক্ষিত বেশি হয় এবং তারা মোটামুটি সচেতন একটু বেশি দেখেছি, যেটা আর কি প্রান্তিক পর্যায়ে ছাড়াও মোটামুটি একটু শহর অঞ্চল বা শহরতলি এলাকার মানুষজন দেখছি যেটা মোটামুটি তারা একটু রাজনীতি সচেতন, একটু শিক্ষিত হারটা যেহেতু ওখানে বেশি, এই জন্য মনে হচ্ছে মানুষের ওই সচেতনতা বোধ থেকেই লিডিং ক্যাপাসিটি বৃদ্ধি পাওয়া। আপনার কি বাউফলে যাওয়া হয় না সদরে যান শুধু? বাউফলে যাওয়া হয় মাঝে মধ্যে। বাউফলে তো আমার এখন তো দাদা দাদি নাই, তারা ইন্তেকাল করেছেন। আচ্ছা, কিন্তু এর আগে হচ্ছে ঈদে কোরবানিকে যাওয়া হতো। এখনও আমাদের মেনলি আমরা যেখানে থাকি সদরে, ওটা হচ্ছে মেনলি আমাদের ভাড়া বাসা, কিন্তু আমাদের মেইন বাড়ি বাউফলেই। আমার আব্বু ওখানে ঘর করেছে, যাওয়া হয় মাঝে মধ্যে আর কি। বাট ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমি বরিশালে যাই, মাঝে মধ্যে হচ্ছে বাউফলে যাওয়া হয়। আচ্ছা, তো আপনার হচ্ছে পড়াশোনাটা কি তাহলে সদর থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আমার কিন্ডারগার্টেন লাইফ সেটা থেকে হচ্ছে বরিশাল সদরে, ওখানে আর কি। ওখান থেকে দাখিল পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি। এরপরে হচ্ছে আলিম আমি করেছি হচ্ছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, যেটাকে নেসারাবাদ বলে আর কি। হ্যাঁ, বিখ্যাত মাদ্রাসা। হ্যাঁ, ওখান থেকে আমি আলিম পাস করেছি, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আপনার নামের সাথে সম্ভবত নেসারি এমন একটি শব্দ আছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, তবে এটা মাদ্রাসা নামের জন্য না, এটা হচ্ছে আমার আব্বুর নামের হিসেবে। আমার আব্বুর নাম হচ্ছে ইসমাইল হোসেন নেসারি, ওখান থেকে জুবায়ের বিন নেসারি। মানে আপনি জুবায়ের বিন নেসারি থেকে এবি জুবায়ের কিভাবে হলেন? এটা আসলে তেমন কোনো স্পেসিফিক ঘটনা না। মানে ব্যাপার হচ্ছে আমি
আমার দাখিল লাইফ থেকে হচ্ছে একটা গেমস খেলতাম মোটামুটি, পাবজি গেমস। আচ্ছা, তো ওইখানে হচ্ছে আমি বেশ ভালো খেলতাম আর কি গেমস, বেশ ভালো পপুলারিটি ছিল গেমস অঙ্কনে আর কি ওই সময়টায়। তো ওইখানে আমার নামটা ছিল হচ্ছে ইংরেজিতে লেখা এবি, আরবিতে লেখা জুবায়ের, মানে এটা ইউনিক করে আর কি। আচ্ছা, ইউনিক করার জন্য মেনলি এবি মিনস আবদুল্লাহ আর কি, আমাকে অনেক আবদুল্লাহ ডাকতো। আমার হচ্ছে নানা বাড়িতে আমার নাম আবদুল্লাহ রাখা, আমার টিকে কাটাও নাম আবদুল্লাহ লেখা আর কি। ওই জায়গা থেকে আবদুল্লাহটা আমার একটা নিক নেম, তো ওই জায়গা থেকে আবদুল্লাহটাকে ছোট করে এবি নিয়ে আসছিলাম গেমসের জায়গা থেকে। ওখানে যেহেতু পপুলারিটি পাওয়া গেছে, তো ওই জন্য মেনলি অনেকে এবি নামে আমাকে ডাকতো। তো ওখান থেকে ফেসবুকে নামটা এবি জুবায়ের দিয়ে দিয়েছি, জাস্ট ওই এক নাম রাখার জন্য আর কি। তো ওখান থেকে আস্তে আস্তে এখন তো অনেকে চিনে আর কি। এখন এমনও হয়ে গেছে যে জুবায়ের বলে জিজ্ঞেস করতে হয় কোন জুবায়ের, এবি জুবায়ের, এবি জুবায়ের বলে জিজ্ঞেস করতে হয় না, মানে এটা ইউনিক নাম হয়ে গেছে একটা আর কি, নামের সাথে জড়িয়ে গেছে এবিটা। আচ্ছা, আপনি বিশ্ববিদ্যালয়ে কোন সেশনে ভর্তি হয়েছেন? আমার 21 ব্যাচ সেশন। কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামী স্টাডিজ। এই মুহূর্তে কোন ইয়ারে আছেন? এই মুহূর্তে আমাদের তো ইয়ার সিস্টেম না, আমাদের তো হচ্ছে সেমিস্টার সিস্টেম। আমাদের 6টা সেমিস্টার শেষ, ইয়ার হিসেব করলে 3rd ইয়ার শেষ, 4th ইয়ারে মানে উঠবো আর কি, 7ম সেমিস্টার শুরু হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, গুড। আমি একটু আপনার ছাত্র রাজনীতি নিয়ে জানতে চাই। আপনি ছাত্র রাজনীতিতে আসলে কখন ইনভলভ হয়েছেন? দেখেন, আমি আসলে যেটা করি এটা ছাত্র রাজনীতি নাকি অ্যাক্টিভিজম, এটা নিয়ে আসলে বহুত বিতর্ক আছে। আমি মেনলি আমার জায়গা থেকে আগে থেকে মোটামুটি সোচ্চার ছিলাম, বাট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসার পরে যেহেতু আমার একটা অপরচুনিটি তৈরি হয়েছে যে এখান থেকে আমি একটা বিষয়ে কথা বললে সেটা হচ্ছে আমার আগের তুলনায় খুব বেশি স্প্রেড হচ্ছে, মানুষজন এটাকে গ্রহণ করতেছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখতেছে, মিডিয়া কভারেজ পাওয়া যাচ্ছে। ওই জায়গা থেকে আমি যখন মোটামুটি বিভিন্ন বিষয় নিয়ে অসঙ্গতি দেখতাম ন্যাশনালি ইন্টারন্যাশনালি, যেমন আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি আসার পরে প্রথম বর্ষের শেষ দিকে আর কি, তখন হচ্ছে একটা আমরা যেটা প্রথম যে প্রোগ্রামটা করি ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে আর কি। তো ওইখান থেকে মেনলি আমার এই অ্যাক্টিভিজমের ইয়াটা শুরু আর কি। এটা কোন সালে? এটা হচ্ছে আমার প্রথম বর্ষে, আমি যখন 2022 সালে ক্যাম্পাসে আসি, প্রথম বর্ষে আসার কিছুদিন পরে, মানে প্রথম বর্ষের শেষ দিকে বলা চলে আর কি। আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। ওই সময়টা হচ্ছে আমি প্রথম ফিলিস্তিন নিয়ে একটা মার্চ ফর প্যালেস্টাইনের প্রোগ্রাম আয়োজন করেছিলাম। মানে আপনি আয়োজন করছেন? হ্যাঁ, মেনলি ওখানে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপে ওই দিন হচ্ছে আলোচনা হচ্ছিল ফিলিস্তিন নিয়ে। হঠাৎ করে কেন যেন ওই দিন সম্ভবত ফিলিস্তিনে কোনো একটা আক্রমণ হয়েছিল ইসরায়েলের, তো ওইটা নিয়ে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপে আলোচনা হচ্ছিল যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিবাদ জানানো দরকার, কিন্তু কেউ এগিয়ে আসতেছিল না। তো তখন আমি মনে করলাম যে এটা তো আমি করতে পারি কিনা। তখন ওই সময় যারা ক্যাম্পাসে মোটামুটি রাইজিং স্টুডেন্ট ছিল, যারা মোটামুটি পরিচিত ক্যাম্পাসে, শাখাওয়াত জাকারিয়া, জামালউদ্দিন, খালিদ খান, যারা ছিল, তো এদের সাথে আলোচনা করে আমি তাৎক্ষণিক একটা গ্রুপ ক্রিয়েট করে এটা একটা আয়োজন করে ফেলি আর কি, সবার সহযোগিতায়। যখন কেউ এগিয়ে আসছিল না সেই মুহূর্তে আপনি ফার্স্ট ইয়ারের ছাত্র, আপনার আসলে আমার কাছে মনে ভয় লাগে নেই যে আসলে আমি এখন মানে এই বিষয় নিয়ে কথা বলবো? ভয় একটু ছিল না এরকম না, কারণ তখন তো হচ্ছে জাহেলিয়াতের সময় আর কি, আওয়ামী জাহেলিয়াতের সময়, ছাত্রলীগের একচেটি আধিপত্য সব জায়গায়। তো ওরা তো বেশি বলে ভালো মতো নিত না আর কি, ভালোভাবে হয়তো উপরে উপরে দেখাইতো সংহতি বজায় রাখার জন্য, কিন্তু ভেতরে ভেতরে তো ওরা আসলে ইসলাম ফোব ছিল, একটু ভয় ছিল। আবার উম্মার প্রতি একটা কি বলবো দায়িত্ববোধের জায়গা থেকে ভয়টা কাটিয়ে উঠতে পেরেছিলাম। আচ্ছা আচ্ছা, তো তখন ফার্স্ট ইয়ারেই আপনি এই বিশাল একটা, এটা কি কোনো সমাবেশ ছিল বা কি? সমাবেশ বলতে আমরা একটা র্যালি করেছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে ফিলিস্তিনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংহতি জ্ঞাপন করেছিলাম এবং ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিলাম। ফার্স্ট ইয়ারে আপনি এই ধরনের বড় বড় আর কি কি ইভেন্ট বাস্তবায়ন করেছেন? সবগুলো হয়তো বা নিজের একক উদ্যোগে বাস্তবায়ন হয় নাই। যেমন এরপরে আমাদের ক্যাম্পাসে হিজাব নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল এর পরপরই আর কি, তো সেখানেও যুক্ত থাকার চেষ্টা করেছি। এরকম এরপর থেকে মোটামুটি ক্যাম্পাসে যতগুলো যৌক্তিক বিষয় যেগুলোতে আসলে প্রতিভা জানানো দরকার, যে কোনো অন্যায় অন্যায্যতার বিরুদ্ধে আওয়াজ তুলেছি, এইটা মোটামুটি ধারাবাহিকতা ছিল এরপর থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর তো আপনি জুলাই আন্দোলনের নেতৃত্ব, মানে ওখান থেকে আর কি ক্রমান্বয়ে যেহেতু সবগুলো বিষয় নিয়ে মোটামুটি কথাবার্তা বলার চেষ্টা করতাম, তো ওই ধারাবাহিকতায় মেনলি জুলাইতেও পরবর্তীতে কাজে লেগেছিল, যেহেতু একটা ভেতরে প্রতিবাদী স্পিরিট আগে থেকে ছিল আর কি, ওইটা জুলাইতে বেশ ভালো মতো কাজে লেগেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুলাইয়ের গল্পটা শুনবো, তার আগে একটু জানতে চাই আপনি যেহেতু ফার্স্ট ইয়ার থেকে অ্যাক্টিভিজম করেন, আপনার রেজাল্ট আসলে কি? একাডেমিক রেজাল্ট একেবারে খারাপ না, আলহামদুলিল্লাহ। মানে আমার সিজিপিএ কত? লাস্ট সেমিস্টারে আমার সিজিপিএ ছিল 3.86। মানে এটা কিভাবে সম্ভব? আপনি যেভাবে অ্যাক্টিভিজম করছেন, আবার লাস্ট সেমিস্টার, মানে হচ্ছে এই যে এই ডাকসুর যে একটা ব্যস্ততা, এর মধ্যে আপনি 86। ডাকসুর ব্যস্ততা না, তখন ছিল জুলাইয়ের ব্যস্ততা। মানে এইসব কিছুর মধ্যে আপনি হচ্ছে 3.86।
মানে এটা কেমনে সম্ভব? এটা আসলে আল্লাহ তাআলার রহমত বলবো। আর আমি মানে এমন কোন ঘটনা কি যে আপনি আসলে ক্যাম্পাসে পরিচিত ফিগার, এই কারণে টিচার আপনাকে নাম্বার বাড়ায় দিচ্ছে, এমন তো কোনো সুযোগ নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ে নরমালি নিয়ম হচ্ছে একটা খাতা হচ্ছে 2জন টিচার চেক করে আর কি, যাতে করে কোনো গরমিল না হয় খুব বেশি আর কি। আচ্ছা, তো এটা একজন দিল, 2জন তো দিবে না আর কি। আমি চেষ্টা করতাম একটা ব্যালেন্স রাখার জন্য, পড়াশোনা, অ্যাক্টিভিজম, ফ্যামিলি সবকিছু মিলে একটা ব্যালেন্স লাইফ লিড করার চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এইটা নর্মালি আমরা শিবিরের ছেলেদের মধ্যে দেখি। ইনফ্যাক্ট আপনার ডিপার্টমেন্টের যিনি শিবিরের ক্যারিয়ার বিষয়ক সম্পাদক এবং হচ্ছে ডাকসুরও সম্ভবত ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মাঝার, সে দেখি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, আবার এদিকে শিবিরের অ্যাক্টিভিজম করে, ডাকসুতেও সে ইলেক্টেড। তো মানে আপনার মধ্যে ব্যাপারটা দেখলাম যে আপনি ফ্যান্টাস্টিক রেজাল্ট করেছেন, আবার আপনি তো অ্যাক্টিভিজম করে আপনি অনেক আগে থেকেই পপুলার বা নেতৃত্ব দিচ্ছেন। মানে আমি নিশ্চয় এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আসলে কিভাবে ব্যালেন্স করছেন আপনি। আমি নিশ্চয়ই বলবো যে যারা তরুণ অ্যাক্টিভিস্ট রয়েছে বা যারা তরুণ হচ্ছে দেশের জন্য কাজ করতে চায়, নিজের ক্যারিয়ার বা পড়াশোনার সাথে আসলে কিভাবে সমন্বয় করতে হয়, আমি মনে করি যে আপনার কাছ থেকে তারা একটা লেসন কিন্তু নিতে পারে। দেখেন, আমরা আসলে যাই করি না কেন, আমাদের প্রথম পরিচিত আমরা স্টুডেন্ট, আমাদের পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি। বাবা মা হচ্ছে টাকা পয়সা খরচ করে অনেক স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠাইছে। তো এখানে এসে যদি পড়াশোনা ছেড়ে দিয়ে বাকি সবকিছু করি, যদিও রিসেন্ট টাইমে পড়াশোনা খুবই কম হচ্ছে নানাবিধ ব্যস্ততায়, নানা দিকে জড়িয়ে যাওয়ার কারণে, বাট যাই করি না কেন পড়াশোনাটা ঠিক রাখাটা আমি মনে করি একজন ছাত্রের প্রধান কর্তব্য। আমি আর যাই করি না কেন দিনে হচ্ছে একটা অংশ আমার পড়াশোনার জন্য রাখা উচিত। জি জি। আচ্ছা, আপনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আপনি জুলাই অভ্যুত্থানের একজন অগ্রসেনানী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল, আপনি সেখানে একজন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বলেই আমরা জানি। আপনি কি একটু বলবেন আসলে আপনি কিভাবে জুলাই আন্দোলনে সম্পৃক্ত হলেন, বা সেই শুরুর দিকের গল্পটা কি একটু আমাদেরকে জানাবেন? আচ্ছা, জুলাইয়ের বিষয়টা হচ্ছে যখন হচ্ছে 5ই জুন যে কোটাটা মানে 18-র যে পরিপত্রটা হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছিল, ওটা যখন আবার পুনরায় বহাল করা হয় তুষারদের রিটের প্রেক্ষিতে, তো এরপর থেকে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ গরম হয়ে যায়। সাথে যখন হচ্ছে বিষয়টা নিউজের সামনে আসে, তখন এই বিশ্ববিদ্যালয়ে মোটামুটি শোরগোল পড়ে যায়। কারণ হচ্ছে বিষয়টা তো সরাসরি চাকরির সাথে জড়িত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ তারা চাকরির প্রস্তুতি নেয় সব, আপনি জানেন, হলে থেকে ওই সময়টাতে। তো এই জন্য মোটামুটি তখন থেকেই বেশ অনলাইনে এটা নিয়ে বেশ প্রতিবাদ শুরু হয়েছে, এবং আমরাও বিষয়টা যেহেতু পুরোপুরি অযৌক্তিক, অন্যায্য, আমরাও প্রতিবাদ জানাই অনলাইনে, এবং তাৎক্ষণিকভাবে আমরা মনে করি যে এটা একটা প্রতিবাদ জানানো উচিত শিক্ষার্থীদের। তো ওই সময় আমরা হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যারা হচ্ছে ওই সময় লাইব্রেরিতে পড়াশোনা করতেছিলেন তাদেরকে আমরা ডেকে এনে এবং হচ্ছে হলপাড়ায় একটা সার্কুলার করে শিক্ষার্থীদেরকে জানাই, এবং এটা হচ্ছে তাদেরকে জাস্ট ইনফর্ম করা হয়েছে যে আমরা এখানে একটা প্রতিবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা কিন্তু একদম শুরু থেকে দলমত নির্বিশেষে কারা আয়োজন করছে এটা না দেখে তারা কিন্তু সরাসরি চলে এসেছে, যেহেতু এটা ভাতের প্রশ্ন, ওই জায়গা থেকে আন্দোলনটা শুরু হয়ে যায়। তো আমি শুরু থেকে একদম ওখান থেকেই সাথে ছিলাম আর কি। তো এরপরে ওই সময়টা হয়েছে কি, আমাদের ক্যাম্পাসে তো অনেকগুলো গ্রুপ আছে, বিভিন্ন রাজনৈতিক দল বা দল ছাড়াও অনেকগুলো অ্যাক্টিভিস্ট গ্রুপ ছিল আর কি। তো আমরা চিন্তা করলাম যেহেতু এটা অনেক বড় একটা ইস্যু এবং এটা পুরা বাংলাদেশি ছাত্র সমাজের স্বার্থের সাথে জড়িত একটা বিষয়, সেক্ষেত্রে এটা নিয়ে আসলে ভালো একটা মুভমেন্ট না করলে এটা মানে সমাধান আসবে না। আচ্ছা, তো তখন হচ্ছে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আসলে কি করা যায়, ওইখান থেকে মেইনলি আছে মানে আমাদের যাত্রাটা শুরু হয়। আমরা আসলে কি করবো, কিভাবে করব, আমরা কি এখানে সংগঠক বানাবো, বা আমরা কি এখানে মানে আন্দোলন পরিচালনা করার জন্য কমিটি কিভাবে করব, যেহেতু একটা বড় মুভমেন্টের রূপ নিচ্ছে, বোঝা যাচ্ছে প্রথম দিনই অনেক ভালো একটা সংখ্যক উপস্থিতি হয়েছে। এরপর সামনের প্রোগ্রামগুলোতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি বাড়তেছে মানে ক্রমান্বয়ে আর কি। তো বোঝা যাচ্ছে এটা একটা বৃহৎ মুভমেন্ট হতে যাচ্ছে 18 সালের ধারাবাহিকতায়। আচ্ছা, তো তখন তো আমাদের ভিতরে আলোচনা হয় আর কি, আমরা কি করব। তখন আসলে সিদ্ধান্ত হয় যে আমরা আসলে কোনো একক নেতৃত্বে না গিয়ে সমন্বয় কমিটি গঠন করি। তো ওইখান থেকে মেনলি যাত্রাটা শুরু হয়। প্রথমে কতজন আমাদের 58 জন সমন্বয়ক ছিলেন অ্যাটলিস্ট। এরপরে হচ্ছে সারা বাংলাদেশে 58 না 67 জন সমন্বয়ক ছিলেন সারা বাংলাদেশে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ মোটামুটি মিলিয়ে। প্রথম দিকে তো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা আগে থেকে একটু ক্যাম্পাসে পরিচিত, বিভিন্ন প্রতিবাদী ফেস হিসেবে পরিচিত, এদেরকে নিয়ে করা হয়। পরবর্তীতে এটাকে বৃদ্ধি করে সারা বাংলাদেশকে সমন্বয় করার মতো যেরকম লোকজন দরকার ছিল তাদেরকে নিয়ে মেনলি বর্ধিত কমিটি করা হয়। বর্ধিত কমিটির সদস্য সংখ্যা কত ছিল? 167 ছিল খুব সম্ভবত।
মানে 67 থেকে 167 এমন? প্রথমে ছিল 167, সেখান থেকে পরবর্তীতে 158, আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, মানে 1.5 শতাধিক। 158, হ্যাঁ এরকম ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আপনি ওয়ান অফ দেম? I was one of them. আচ্ছা আচ্ছা, তো আপনি তখন হচ্ছে একদম প্রথম থেকেই যেহেতু আপনি ছিলেন এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলনটা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত আন্দোলনটা গড়ে উঠেছে বা এটা সূত্রপাতটা হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে পরবর্তীতে আমরা দেখেছি যে এটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে মুভ করেছে, সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। সেই জায়গায় আপনারা আন্দোলনটাকে একটি সফলতার জায়গায় নিয়ে এসছেন। আমি একটু জানতে চাই, আপনি একদম প্রথম থেকে যেহেতু নেতৃত্বে ছিলেন, নিশ্চয়ই পুরো আন্দোলনটার সাথে প্রত্যক্ষ বলি বা পরোক্ষ বলি আপনার তো নিশ্চয়ই ভূমিকা সাথে ছিলেন, ভূমিকা আছে, কিন্তু অন্যান্য সমন্বয়কদেরকে যেভাবে বিভিন্ন ভাগবাটোয়ারা, বিভিন্ন হচ্ছে আপনার এটাকে কি বলে, হিস্সা নেয়ার যে একটা রাজনীতি আমরা দেখেছি, ক্রেডিট নেয়ার যে একটা রাজনীতি, সেই জায়গাতে সত্যিকার অর্থেই আমি চোখে পড়ে নাই আপনাকে আমরা দেখি নাই। আপনাকে আসলে মনে হয় নাই যে নিজের জীবন বিপন্ন করে আপনি যেই কাজগুলো করেছিলেন জুলাইতে, তার বিনিময়ে আপনার আসলে কিছুটা ক্রেডিট বা কিছুটা হিস্সানের দাবি করা দরকার? না, আসলে আমার কাছে মনে হয়েছে যে জুলাইতে আমরা যেটা করেছি সেটা আমরা করেছি দেশের জন্য। আলটিমেটলি প্রথমে জুলাইটা হচ্ছে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হলেও একটা পর্যায়ে গিয়ে সেটা তো আসলে শুধু কোটা সীমাবদ্ধ থাকে নাই, সেটা তো একদিকে বাংলাদেশ আর একদিকে আওয়ামী লীগ প্রশ্নে চলে এসেছে। তো তখন তো দেশপ্রেমের জায়গা থেকে মেনলি জীবন দিতে উদ্বুদ্ধ হয়েছিলাম। তো দেশপ্রেমের জায়গায় আসলে ক্রেডিট নেওয়ার কি আছে? আমি আমার ঘর রক্ষার জন্য আন্দোলন করছি, আমি আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য জীবন দিতে চেয়েছিলাম। সেখানে আসলে এরপরে আমি অমুক করেছি তমুক করেছি এই মানসিকতা তো আগে ছিল না। পরবর্তী সময়ে জুলাই পরবর্তী বাস্তবতায় হয়তো অনেকে কি বলবো, আসলে এটাকে লোভ বলবো না কি বলবো, চোখের সামনে অনেক কিছু দেখতে পেয়ে হয়তো নিজেকে সংবরণ করতে পারে নাই। আমি চেষ্টা করেছি ওই জায়গা থেকে নিজের খুলুসিয়াত ঠিক রাখার জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে এখন পর্যন্ত আপনি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নেন নাই? না, প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি জুলাই ঐক্য নামে যে প্রতিষ্ঠানটা গড়েছেন, যে প্ল্যাটফর্মটা আপনারা গড়েছেন, এটি গড়ার পেছনে আসলে কি উদ্দেশ্য ছিল? এটা হচ্ছে একটু আপনি যেটা বললেন আর কি, যে যখন জুলাইকে সবাই টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছিল আর কি, আমি অমুক আমি তমুক, আমার অমুক হিস্সা আমার তমুক হিস্সা, আমি এই করেছি সেই করেছি, এভাবে করে করে যখন ক্রেডিট নিয়ে জুলাইকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আপনারা দেখেছেন যেই আমাদের আবেগ ভালোবাসার প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে প্ল্যাটফর্মের পেছনে নিজেদের দল মত সব কিছু ভুলে গিয়ে সকল স্বার্থকে উপেক্ষা করে আমরা যেই ব্যানারের পেছনে দাঁড়িয়েছিলাম এসে, বিএনপি জামায়াত সবাই যখন একটা প্ল্যাটফর্মে এসে সকল সততা ভুলে গিয়ে ফেসিস বিরুদ্ধে সবাই যখন একটা প্ল্যাটফর্মের পেছনে দাঁড়াইছি এসে, এটা আমাদের অবশ্যই অনেক আবেগ ভালোবাসার জায়গা ছিল। তো আপনি দেখেন যে জাস্ট অভ্যুত্থানের জাস্ট কিছুদিন পর থেকেই কিন্তু এখানে ভাঙল শুরু হয়ে যায়। আচ্ছা, এই যে নিজেদের হিস্সা ভাগাভাগি করতে গিয়ে, ক্রেডিট করতে গিয়ে অন্যকে হচ্ছে ছোট করে নিজে বড় হওয়ার একটা যে ব্যাপার প্রবণতা ছিল আর কি আমাদের ভেতরে। তো ওই জায়গা থেকে আমি দেখতে পেলাম আর কি জুলাইতে আমাদের যে অপূর্ব ঐক্যটা ছিল সেই ঐক্যটা হচ্ছে ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেন জুলাইয়ের পরে অনেকগুলো সংগঠন দাঁড়িয়েছে, ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি, এরপরে পুনাপ, পুশাপ, জেআরএ, অনেকগুলো প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। এতগুলো তো আসলে দাঁড়ানোর দরকার ছিল না, যেহেতু আমাদের সকলের একটা কমন জায়গা ছিল বৈশা। তো যখন দেখলাম যে সবগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং এগুলো করতে গিয়ে নিজেদের ঐক্যটা বিনষ্ট হয়ে যাচ্ছে এবং এই সুযোগে হচ্ছে পতিত ফেসিবাদ পুনরায় মাথা চাড়া দিচ্ছে, তো মনে করলাম যে আসলে আলটিমেটলি আমাদের এটা ধরে রাখা দরকার। এবং জুলাইতে যেই ঐক্যটা আমাদের ছিল সেই ঐক্যটা হয়তোবা জুলাইতে আমরা সকল রাজনৈতিক পার্থক্য ভুলে গিয়ে এসেছিলাম, এখন নতুন পরিস্থিতিতে রাজনৈতিক পার্থক্য থাকবে, রাজনৈতিক মতাদর্শ থাকবে, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার যত পার্থক্য থাকুক না কেন একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, যেমন জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে। তো ওই ঐক্যটাকে ধরে রাখার জন্য মেনলি জুলাই ঐক্য নামটা ফ্রেমিং এভাবে করা হয়েছে, জুলাই ঐক্য নামটা হচ্ছে শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রস্তাবনা ছিল আর কি, জুলাই ঐক্য। যে আমি চিন্তা করলাম যে এই সমস্ত সংগঠনগুলো তারা যা করে না করুক, তাদের প্রত্যেকে নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব কর্মসূচি আছে, সেগুলো তারা পালন করবে, বাট জুলাইয়ের প্রশ্নে আমরা যে কোনো কর্মসূচি একসাথে পালন করব এই লক্ষ্যে একটা জোট গঠন করি, যেটা প্রথম দিকে 35টা সংগঠন নিয়ে করেছিলাম, পরে এখন আস্তে আস্তে প্রায় শতাধিক সংগঠন জুলাই ঐক্যের সাথে আছে। তো আমাদের লক্ষ্য আসলে ওইটাই যে আমরা নিজেদের কার্যক্রম করবো, ঠিক আছে সবাই, বাট জুলাই
প্রশ্নে দেশের প্রশ্নে আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করবো। এখন কি অবস্থা জুলাই ঐক্যের, ওটার কি কোনো কাজ? জুলাই ঐক্য এখন অবশ্যই কাজ করতেছে। জুলাই ঐক্য তো এটাকে আবার ক্রেডিট বলেন না, ধরুন যখন হচ্ছে যে কাজগুলো বইসা করার কথা ছিল বা অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক শক্তিগুলো করার কথা ছিল, তারা যখন করতেছিল না, ওই কাজগুলো জুলাই ঐক্য হাতে নিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আন্দোলনটা জুলাই ঐক্য শুরু করেছিল, এবং জুলাই ঐক্যের এই আন্দোলনে একটা পর্যায়ে এসে মোটামুটি সবাই আসে, হাসনাত আবদুল্লাহ, হাফিজ আলম সহ সবাই, বিভিন্ন সংগঠন সবাই আস্তে আস্তে শুরু করে। পরবর্তীতে ফেসিবাদ বিরোধী ঐক্যের নাম দিয়ে আমরা আন্দোলনটা পরিচালনা করি, এবং আন্দোলনটা একটা পর্যায়ে সফল হয়, পুরোপুরি সফল, একটা পর্যায়ে সফল। এরপরে আপনার গণহত্যার বিচার বা হচ্ছে জুলাইকে টিকিয়ে রাখার জন্য যতগুলো দাবি দেওয়া ছিল, আমাদের যে ফেসিস্টের সহযোগী যেসব সচিব আমলারা ছিল তাদের বিরুদ্ধে আমরা মুভমেন্ট করেছি। মানে সোজা কথা, যে কাজগুলো জুলাইয়ের কাজগুলো হচ্ছে বৈচার করার কথা ছিল, তারা যেগুলো করতেছিল না নিজেদের সংকীর্ণ মানসিকতার কারণে, বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, ওই কাজগুলো জুলাই হাতে নিয়েছে। ওইটা আগে থেকে করে আসছিলাম, এখনও করতেছি। মধ্যে ডাকসুর ব্যস্ততায় আমার নিজে ব্যক্তি হিসেবে সময় দেওয়া একটু কম হয়েছে, বাট জুলাই ঐক্য কিন্তু অ্যাজ এ ঐক্য ফাংশন করছে, এখনও কাজ করে যাচ্ছে। এই যে আপনার রিসেন্টলি আমরা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে একটা রিড করছি আর কি, কাজ কিন্তু চলছে জুলাই ঐক্যের, কাজ করে যাবো ইনশাআল্লাহ আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি যখন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছিলেন তখনই মবস্টার উপাধি পাইছেন, কি হচ্ছে যখন আপনি জুলাই ঐক্য নিয়ে কাজ করছেন তখন আসলে মবস্টার উপাধিটা আপনি পেয়েছেন? কখন পাইছিলেন? মবস্টার জিনিসটা তো একটা ট্যাগিং, আসলে ট্যাগিং খাওয়ার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকে আছে। ছাত্রলীগের সময় যখন হচ্ছে আমরা এভাবে বিভিন্ন যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করতাম, প্রতিবাদ করতাম হাসিনার বিভিন্ন অপকর্মের, ওই সময় হচ্ছে আমাকে কেউ ছাত্র দল বলতো, কেউ ছাত্র শিবির বলতো, এরকম করে ট্যাগিং ফ্রেমিং করে আগে থেকেই মানে পথ চলাটাকে থামিয়ে দেওয়ার একটা প্রবণতা আগে থেকে দেখেছি আর কি। আচ্ছা, তো তারই ধারাবাহিকতা 5ই আগস্টের পরেও যখন হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি, তখন হচ্ছে একটা গোষ্ঠী হচ্ছে আমাদের এই কথাবার্তা বলার কারণে যাদের গায়ে লাগতো, যারা সমস্যাগ্রস্ত হতো, তারা আমাদের পথ চলাকে থামিয়ে দেওয়ার জন্য মবস্টার ট্যাগিংটা নিয়ে আসে। আমার কাছে এখানে স্পেসিফিক কোনো ঘটনা মনে পড়ে না যে আমি কোথাও মব টপ করেছি কিনা, বাট দুইটা ঘটনা হইতে পারে আমার কাছে মনে হয় যে মবের মতো মনে হইতে পারে। যেমন প্রথম ঘটনা হচ্ছে আমাদের কলা অনুষদের তৎকালীন ডিন আব্দুল বাসির, তাকে অবশ্যই চিনে থাকবেন, স্বৈরাচারের অন্যতম সহযোগী। ওই সময় যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার সূচনা হয় বিজয় একত্র হল, সেই হলের তৎকালীন প্রভোস্ট, এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু প্রশাসনিক ব্যক্তি কলা অনুষদের ডিন, তখনকার যে আমাদের খুনি বিসি মাকসুদ কামালের সকল স্বৈরাচারী পরিকল্পনা সহযোগী ছিল আব্দুল বাসির। তো এই লোকটা হচ্ছে জুলাইয়ের পরেও সে তার আগের জায়গায় বসে আছে, ডিন কলা অনুষদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গায় সে বসে, ডিনের জায়গায় সে বসে আছে। তো এটা নিয়ে তো শিক্ষার্থীদের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল। তো আমি তাদের এই ক্ষোভটা দেখে আমি হচ্ছে যারা ক্ষুব্ধ তাদের একটা অংশ নিয়ে তার রুমে যাই জুলাইয়ের পর এক সময়, গিয়ে তাকে বলে, স্যার আপনি তো এই অপকর্ম করেছেন, আপনার তো আসলে কলা অনুষদে ডিনের মতো একটা গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে তিনি একবার ভাইরাল হয়েছিলেন, আপনারা জানেন যে আরবি ডিপার্টমেন্টের কিছু শিক্ষার্থীরা বটতলা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল, এবং এই কারণে সে ক্ষুব্ধ হয়ে আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে শোকজ লেটার পাঠিয়েছিল। মানে জাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে সকল সংস্কৃতির চর্চার উন্মুক্ত একটা জায়গা, সেখানে সে কোরআন তেলাওয়াত করার অপরাধে ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে শোকজ লেটার পাঠিয়েছে। এত বড় ইসলামফোব একটা ব্যক্তি, ধর্মফোব একটা ব্যক্তি, সে কিভাবে অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা একটা বিশ্ববিদ্যালয়ের ডিনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে। তো আমি গিয়ে তাকে বলি, স্যার ইউ হ্যাভ টু রিজাইন নাও। সে হচ্ছে তখন আমাদের সামনে সে রিজাইন করে, এবং হচ্ছে আমরা তার বিদায় উপলক্ষে কোরআন তেলাওয়াত করে তাকে হচ্ছে টাইপ অফ একটা বিদায় দিয়েছি আর কি। তো ওইটাকে হয়তো অনেকে মব বলতে পারে। আবার কিছুদিন পরেই শাহবাগ থানাতে হচ্ছে আমাদের একজন শহীদের সম্মানিত পিতা এসেছেন, তিনি তার ছেলে হত্যার মামলা করবেন আর কি। তো শাহবাগ থানার তৎকালীন ওসি ছিল, ওই ওসি ছিল হচ্ছে হাসিনার বানানো যে ওসি ডিসিগুলো যেগুলো ছিল আর কি, ওদেরই একজন ছিল। আচ্ছা, তো সে মামলা নিবে না, সে ফোনও ধরতেছে না। তো আমি সেখানে যাই, গিয়ে রিকোয়েস্ট করি, সে মামলা নিবে না। পরে আর কি করার, আমি হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে যারা আশেপাশে আছে তাদেরকে ডেকে সেখানে একটা আন্দোলন সৃষ্টি করি, আপনি এখন মামলা নেবেন, কেন নেবেন না? যাদের রক্তের জীবনের বিনিময়ে আমাদের এই অর্জিত বিজয়, আপনি তাদের মামলা নেবেন না, তাদেরকে এখন হেনস্থা করা চলছে, এটা তো হইতে পারে না। পরে আমাদের সেই প্রতিবাদের কারণে গভীর রাতে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়, মানে তাকে পদত্যাগ করতে হয়। শাহবাগ থানার ওসিকে? হ্যাঁ, সরি শাহবাগ না, লালবাগ থানা। তো তখন সেখানে নতুন ওসি আসে এবং মামলা নেয়। তো এই কাজগুলো যদি মানে মব হয় আর কি, তো এরকম মব করতে তো আমি হাজারবার রাজি আছি। আমি তো এরকম মব করার জন্য আমি জীবন দিতে আমার সমস্যা নাই।
সেই অবস্থা এরকম মব না হলে হাসিনার পতন হতো না। তো মব তো আমি এই মব তো আমি করবোই, এই কারণে আমাকে মবস্টার বলুক যাই বলুক এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না আপনি শিক্ষার্থীদের জন্য কাজ করছেন বা জনতার জন্য কাজ করছেন, নিঃসন্দেহে এক্ষেত্রে অনেক রকমের ট্যাগিং আপনি যেমনটা বলছিলেন যে সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে আপনি হয়তো পেয়ে আসছেন, হয়তো সামনে আরও বিভিন্ন রকমের ট্যাগিং হয়তো আপনি শিকার হইতে পারেন। আপনি যেমনটা বললেন যে এই ধরনের ট্যাগিংকে আপনি পরোয়া করেন না। আমি একটু ডাকসুর দিকে আসতে চাই। আপনি ডাকসুতে সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 2019-এ যে ডাকসু হয়েছে সেই ডাকসুতে সমাজসেবা সম্পাদক ছিলেন আজকের যিনি নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার ভাই। তো আপনি সেই জায়গাতে আপনাকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে। আপনি আসলে মানে আক্তারের জায়গাটা মানে কেন পছন্দ করলেন, কেন সমাজসেবা সম্পাদক পদে আপনি নির্বাচন করলেন? দেখেন বিষয়টা আসলে আক্তার ভাই এখানে ফ্যাক্ট না, সমাজসেবা এই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট। কারণ আমি তো মোটামুটি আপনি যেটা বলেছেন ক্যাম্পাস লাইফে শুরু থেকে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করতাম, সেখানে সম্ভাবনা খুঁজে বেড়াইতাম। ওই জায়গা থেকে আমি অনেকগুলো বিষয় নিয়ে আগেও চেষ্টা করেছি সমাধান করার জন্য। যেমন ধরেন আমাদের ক্যাম্পাসে অনেক রকম সমস্যা, আবাসন সংকট, তারপর হচ্ছে খাবারের মানে সমস্যা, সিকিউরিটি সমস্যা, এরকম অনেকগুলো বিষয় আছে। আমাদের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি নাই, ক্যাম্পাসে স্মোকিং জোন নাই, নানাবিধ সমস্যা। তো এগুলো নিয়ে আগেও মোটামুটি চেষ্টা করতাম সমাধান করার জন্য, কিন্তু কোনো স্পেসিফিক ম্যান্ডেট সহ দায়িত্ব না থাকার কারণে বাস্তবায়ন করতে পারিনি। তো আমি চিন্তা করেছিলাম যে আমি যদি সমাজসেবা সম্পাদক পদে আসতে পারি তাহলে হয়তো এই কাজগুলো করা আমার জন্য তুলনামূলক সহজ হবে, যেহেতু আমি একটা দায়িত্বে থাকবো এবং আমার একটা জবাবদিহিতার জায়গা থাকবে। এইসব কাজ তো আসলে ভিপিজিএস এসব পদে থেকেও তো করা যায়। আপনার যে পরিমাণ জনপ্রিয়তা ছিল আপনি তো চাইলে ভিপিজিএস পদেও কিন্তু নির্বাচন করতে পারতেন। এখানে আসলে বয়স একটা ফ্যাক্টর, আমার তো আসলে মাত্র থার্ড ইয়ার। আচ্ছা, থার্ড ইয়ারে আমি চিন্তা করলাম যে আমার সাথে সিনিয়ররা ক্যাম্পাসে অনেকে আছে। আচ্ছা, আপনাদের যে প্যানেলটা করেছেন স্বতন্ত্র প্যানেল, সেই প্যানেলে কি তাহলে আপনি কাউকে ভিপি অথবা জিএস পদে দেওয়ার মতো কাউকে পান নাই? দেখেন এটা আসলে পূর্ণাঙ্গ প্যানেল তো আসলে প্যানেল বলতে কিছু না, আমরা সবাই স্বতন্ত্রই ছিলাম। বাট মুসাদ্দিক, আশিক, আব্দুর রহমান আমরা মূলত ফ্রেন্ড আর কি। তো আমরা আমাদের প্রচারণাগুলো খরচ কমানোর স্বার্থে একসাথে প্রচারণাগুলো করতাম, একসাথে প্রচারণা হয়ে যাচ্ছে প্লাস খরচটাও কম হচ্ছে, যেহেতু বড় একটা ফিনান্সিয়াল বিষয়। তো ওই জায়গা থেকে মিলে চারজন একসাথে মুভ করেছি। প্যানেল বলতে এরকম কিছু না আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি যে ডাকসুতে বলা যায় যে শিবির এক প্রকার নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। শিবিরে যে প্যানেলটা ভূমিধস বিজয় লাভ করেছে সেই জায়গাতে মানে শিক্ষার্থীরা সমাজসেবা সম্পাদক পদে শিবিরের প্যানেলের যিনি ছিলেন তাকে বেছে না নিয়ে আপনাকে কেন বেছে নিল? আমাকে কেন বেছে নিল মানে আপনাকে বেছে না নিলে তাদের বিরুদ্ধে আপনি আবার মব করবেন এই ধরনের কোনো আশঙ্কা ছিল তাদের? না, এই ধরনের মব তো করার সুযোগ আসলে নাই। শিক্ষার্থীরা আমার কাছে মনে হয়েছে এটাকে কি বলবো, আমি তো মোটামুটি ক্যাম্পাস লাইফে শুরু থেকে শিক্ষার্থীদের সমস্যা সম্ভাবনাগুলো নিয়ে কথাবার্তা বলে আসার একটা ধারাবাহিকতা ছিল। এটা যেটা হচ্ছে জুলাইয়ের আগেও ছিল পরেও ছিল, হয়তো বা এটা লক্ষ্য করেছে। আর একটা বিষয় হইতে পারে এরকম যে জুলাইতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশই জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। তো জুলাইয়ের আগের চরিত্র এবং জুলাইয়ের পরের চরিত্র এটার প্রতি ব্যালেন্স অনেকে রাখতে পারে নাই, যেটা সত্য কথা। মানে 5 তারিখের পরে অনেকের আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে, এবং হচ্ছে নানাবিধ মিথ্যা প্রচারণা করার মাধ্যমে অন্যকে হেয় প্রতিপন্ন করার যে টেন্ডেন্সি, এরকম কিছু সংকীর্ণ মানসিকতা পরিচয় কিন্তু অনেকে দিয়েছে। ওই জায়গা থেকে আমি এই ধরনের কোনো ধরনের সাথে পাচে না গিয়ে আমার মতো করে হারিয়ে যেতে বসা জুলাইকে রক্ষা করার জন্য চেষ্টাটা করেছি। একটা পর্যায়ে জুলাইকে গঠন করেছি। আগেও বিভিন্ন জুলাইকে যখন বিকৃত করার চেষ্টা করা হচ্ছিল, জুলাই স্লোগান বিকৃত করা হচ্ছিল, তো এই জায়গাগুলোতে আমি চেষ্টা করেছিলাম, ভয়েস রাইজ করার চেষ্টা করেছিলাম আর কি। তো সম্ভবত শিক্ষার্থীরা এই জায়গাটা দেখে হয়তো বা আমাকে বেছে নিতে পারে। আর যেহেতু তাদের সাথে আগে থেকে আমার একটা সখ্যতা আছে, একটা যোগাযোগ আছে, একটা মানে কানেকশন আছে, হয়তো এই বিষয়গুলো তারা অ্যাড্রেস করেছে। আমি কিন্তু পুরো নির্বাচনে খুব বেশি প্রচারণাও আমি করি নাই। আমি জাস্ট শিক্ষার্থীদের যাদের কাছে গিয়েছি তাদের কাছে আমি জাস্ট এটাকে বলেছি, আপনারা আমাকে চিনেন জানেন, যদি আপনাদের যোগ্য মনে হয় তা আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, বা যাকে আপনার সবচেয়ে বেশি যোগ্য মনে হয় তাকে ভোট দিয়েন আপনারা, বাট ভোট দিয়েন, ডাকসুরা সফল করেন। তো শিক্ষার্থীরা হয়তো বা যোগ্য মনে করেছে। এখন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আর কি, তাদের মনে করাটাকে যেন সার্থকতায় রূপ দিতে পারি।
আচ্ছা, কিন্তু আপনি যখন জয়লাভ করলেন, আমরা দেখেছি যে আপনি আপনার নাম যখন ঘোষণা হয় তখন কিন্তু কোনো ক্যামেরা আপনাকে খুঁজে পায়নি সিনেট ভবনে। আপনি আসলে তখন সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন কিনা? না, তখন আমি থাকতে পারিনি। আমার তখন প্রচণ্ড জ্বর ছিল আগের রাত থেকে আর কি। আচ্ছা, আমি সকাল থেকে বিছানাতে ঘুরতে পারতেছিলাম না, বাট সাংবাদিকদের ফোনের কারণে পরবর্তীতে ওখানে গিয়েছিলাম, আচ্ছা, গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে এসেছি আর কি। আচ্ছা, মানে আপনি কি আসলে মানে কিছুটা শঙ্কিত ছিলেন যে আসলে শিবিরের প্যানেলের বাইরে আমি আসলে জয়ী হতে পারবো কি পারবো না, সেই কারণে কি আপনি অনুপস্থিত ছিলেন? না না, শঙ্কার তো কোনো কারণ নাই। আমি আমার জায়গা থেকে তাদের কাছে, শিক্ষার্থীদের কাছে বলেছি আপনাদের যোগ্য যাকে মনে হয় তাকে ভোট দিবেন। এখন শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করে এটা নিয়ে আমার তো ভাবনা ছিল না, আচ্ছা, বরঞ্চ দায়িত্ব আসলে যে দায়িত্ব কিভাবে পালন করবো এরকম একটা ভাবনা ছিল। এখন আমি ওখানে আসতে পারিনি একটাই কারণ, আমার শারীরিক অসুস্থতা। আমি এরপর থেকে টানা প্রায় 4 দিনের মতো পুরাটাই হচ্ছে বিছানা বন্দি, বিছানা থেকে উঠতে পারতাম না। আমার বন্ধু মুস্তাফিজ সে পুরোটা সময় সাথে ছিল আর কি, আমার মাথায় পানি টেনে দেওয়া থেকে শুরু করে আচ্ছা, সেবা যত্ন করে সুস্থ আল্লাহর রহমতে হয়েছে আর কি। 4-5 দিন পরে টানা 4-5 দিন অসুস্থ ছিলাম ভাই। আচ্ছা, 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 আপনি এরপরে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি তো নিশ্চয়ই আপনার যে ইশতেহার ছিল, আপনি নিশ্চয়ই অন্যান্য সদস্যদের মতোই আপনিও লম্বা একটা ইশতেহার দিয়েছেন যে আপনি নির্বাচিত হলে অনেক কিছু করবেন। না না, আমি অনেক লম্বা ইশতেহার দেই নাই। আমি আমার কথা মধ্যে এটা বলেছি যে আমার যে সমস্ত কাজকর্ম আগে চেষ্টা করেছিলাম করার জন্য আমি সেই কাজগুলোই করব। স্পেসিফিক কিছু পরিকল্পনা ছিল আমার, ওগুলো 2-1টা শেয়ার করেছি আর কি, যে এই কাজগুলো আমি করব। লম্বা লম্বা ইশতেহারে ঝুলিয়ে আমি দেই নাই। আচ্ছা, আচ্ছা, এখন পর্যন্ত অলমোস্ট 1 মাসের মতো হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আপনি আসলে আপনার যে ইশতেহারগুলো ছিল, বা সংক্ষিপ্ত হোক বা যেভাবে হোক, আপনি কি কি কাজ করেছেন শিক্ষার্থীদের জন্য গত 9 তারিখের পর থেকে? দেখুন, 9 তারিখে ডাকসুর রেজাল্ট দিয়েছে, ঠিক আছে। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের ডাকসুর অফিসিয়াল কার্যক্রম একদম শুরু হয়ে যায় নাই। 2টা মিটিং হয়েছে আমাদের, এখনও ডাকসুর যেই আমাদের ডেস্কগুলো আমরা যেখানে বসি সেগুলো এখন মতো মানে শুরু হয়ে যায় না আর কি, এখনও কাজ চলতেছে আর কি। তো ওই জায়গা থেকে তারপর আমরা আমাদের জায়গা থেকে কাজ শুরু করে দিয়েছি। এই পর্যন্ত কাজের লিস্ট তো করে নেই, বেশ কিছু জায়গায় দৌড়ে করেছি আর কি, শুরু করেছি। যেমন হচ্ছে আমার সমাজসেবা সম্পাদক এবং হচ্ছে এখানে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক, দুটো সমন্বয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। যেমন আমরা হচ্ছে এটা হচ্ছে মানে সামনে কাজ করবো আর কি, কাজ অলরেডি শুরু করে দিয়েছি। কথাবার্তা বিভিন্ন জায়গায় বলেছি, যেমন ফায়ার সার্ভিসের সাথে কথাবার্তা বলে শিক্ষার্থীদের একটা ক্রাইসিস মোমেন্ট মোকাবেলা করার মধ্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। তারপরে মেডিকেলে মোটামুটি একটা জোনের মধ্যে তৈরি করেছি যেখানে ঢাবি শিক্ষার্থীরা একটু প্রিভিলেজ পাবে। এরপরে হচ্ছে আমাদের কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা হল, এই হলগুলোতে পানি সমস্যা, সেখানে আমরা গিয়েছি। সেখানে গিয়ে হচ্ছে সেখানকার সমস্যা পর্যবেক্ষণ করে সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছি আর কি। এরকম বেশ কিছু পরিকল্পনা আমাদের মাথায় আছে এবং আমরা হচ্ছে আগামীকাল বা পরশু থেকে হয়তো জগন্নাথ হলে একটা হেলথ ক্যাম্প শুরু করে দেবো আর কি। বেশ কাজ চলছে আর কি আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি যে 1 বছরের তো আমাদের সময়, 1 বছরের মধ্যে আমরা এমন কিছু দৃশ্যমান কাজ করে যেতে পারবো যেগুলো হচ্ছে শিক্ষার্থীরা সাস্টেনেবল এখান থেকে উপকার পাবে এবং আমাদের পরবর্তী সময়ে যারা দায়িত্বে আসবে তাদের জন্য দায়িত্ব পালন করাটা তুলনামূলক টাফ হয়ে যাবে। আচ্ছা, 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 আমরা দেখেছি যে ডাকসুর যিনি ভিপি হয়েছেন সাদিক কায়েম, তিনি গত ডাকসুর ভিপি জনাব নুরুল হক নূরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আপনি কি আপনার জায়গা থেকে গত সমাজসেবা সম্পাদক যিনি ছিলেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন? আচ্ছা, আমাদের বর্তমান ভিপি আগের ভিপির সাথে সাক্ষাৎ করতে সম্ভবত তিনি অসুস্থ ছিলেন, দেখতে গিয়েছেন, এটা আর কি। আমরা তো এর আগে যিনি মাহমুদুর রহমান মান্না আরেকজন ভিপি, আমি ব্যক্তিগতভাবে কোনো আগের কারো কাছে এখন পর্যন্ত যাইনি। আক্তার ভাইকে আমি ফোন দিয়েছিলাম, বাট তিনি হয়তো ব্যস্ত ছিলেন, ফোন ধরতে পারেন। আমার কাছে মনে হয়েছে আসলে এরকম রাজনৈতিক নেতা খাতা এদের কাছে না যাওয়ার চাইতে আমার শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, তাদের কাছে পড়ে থাকাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। না, এটা কি আসলে সৌজন্যতার অংশ হিসেবে? সৌজন্যতা ঠিক আছে, বাট আপনি ফোন দিয়েছেন, আমি আক্তার ভাইকে ফোন দিয়েছিলাম তার সাথে একটু কথা বলার জন্য, পরামর্শ নেওয়ার জন্য, বাট তিনি হয়তো ওই সময় ব্যস্ত ছিলেন বা আমার নাম্বার তাকে সেভ করা নাও থাকতে পারে, তিনি ফোন রিসিভ করেননি আর কি। এরপর আমি চেষ্টা করিনি। আচ্ছা, আমরা সম্প্রতি দেখলাম যে আক্তার তিনি জাতিসংঘের যে সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে তারা ফ্যাসিবাদী আমলের কিছু লোকদের দ্বারা হচ্ছে আমি বলবো যে সেখানে তারা কিছুটা হিউমিলিয়েট হয়েছেন। সেই জায়গাতে আপনি একজন সমাজসেবা সম্পাদক এবং আপনার পূর্ববর্তী একজন সমাজসেবা সম্পাদকের অবস্থায় আপনি আসলে কি কোনো প্রতিবাদ জানিয়েছেন বা আপনার আসলে ভূমিকাটা কি ছিল আসলে? হ্যাঁ, আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম আর কি যে এরকম একটা ঘটনা, তো আমি তাৎক্ষণিক আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি। আমি ফেসবুকে হচ্ছে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। এখানে আসলে আক্তার ভাই আমার পূর্বসূরি সমাজসেবা সম্পাদক আগে ছিলেন। এটার সাথে বড় কথা হচ্ছে আক্তার ভাই হচ্ছে আমাদের ফেসিবাদ বিরোধী আইকন।
জুলাইতে আমরা কিছু কিছু মানুষকে দেখে শক্তি পাইতাম, সাহস পাইতাম। আক্তার ভাই তাদের একজন। আক্তার ভাই জুলাই এবং জুলাইয়ের আগেও দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াইয়ের একটা ইতিহাস আছে, ওই জায়গা থেকে ভাইকে আমরা সম্মান করি। এবং তার সাথে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই দাঁড়াবে ন্যায়ের কথা নিয়ে আমরা তার সাথে আছি। তো ওই জায়গা থেকে আক্তার ভাই আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের হাতে হেয় প্রতিপন্ন হয়েছেন। শুধু আক্তার ভাই না, ওখানে যারা ছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ হেয় প্রতিপন্ন হয়েছেন। তো তিনি অবশ্যই আমাদের প্রতিবাদ জানানো উচিত, আমি অবশ্যই প্রতিবাদ জানিয়েছি। এবং একই সাথে এটাও বলেছি যে আজকে যে আক্তার ভাই হামলার শিকার হয়েছেন, এর কয়েকদিন আগে মাহফুজ আলম শিকার হয়েছে, এরপরে হয়তো অন্য কেউ হবে। অর্থাৎ এই যে ধারাবাহিকতাটা কিন্তু বজায় থাকবে। কারণ কি? কারণ আমাদের নিজেদের দোষ। আমরা 5 তারিখের পরে যেটা করা দরকার ছিল, পতিত ফেসিবাদের গলা চেপে ধরা, সেটা আমরা করতে পারি নাই। আমরা সুশীলতা দেখাতে গিয়ে, এবং আমি স্পেসিফিক বলতেছি রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু যারা হচ্ছে এজেন্সির সহায়তায় তাদের লোককে সংবরণ করতে না পেরে যে আওয়ামী লীগ এখনও জিগিয়ে রাখছে, এইটার মাসুল আর কি। এইগুলো সামনেও দিতে হবে হয়তো, যদি আওয়ামী লীগ বিরুদ্ধে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারি নাই। এখনও পর্যন্ত আওয়ামী লীগ দেশের মাটিতে মিছিল করে, এটা ভাবা যায় একটা, যারা হচ্ছে এই কয়েকদিন আগে মাত্র 2000-এর মতো মানুষকে খুন করেছে চোখের সামনে। কত বড় নৃশংস ঘটনা তারা ঘটিয়েছে, তারা এখন এই বছর ঘুরতে না ঘুরতেই তারা এখন প্রকাশ্যে মিছিল করছে। এটা তো কল্পনাও করা যায় না। এটা তারা কীভাবে সুযোগ পাচ্ছে? আমরা দেখতাম বিএনপি জামায়াত যখন বিরোধী দল ছিল আওয়ামী লীগের সময়, বিএনপি জামায়াত কোথায় কী প্রোগ্রাম করবে, মিছিল করবে না করবে, 2 দিন 3 দিন আগে গোয়েন্দা পুলিশের কাছে খবর চলে যায়। কোন চিপায় চাপায় জামায়াত প্রোগ্রাম করতো, সেখান থেকে গিয়ে ধরে নিয়ে আসে পুলিশ। তো আজকে যে আওয়ামী লীগ এখানে এসব জায়গায় ওসব জায়গায় মিছিল করে বেড়ায়, অনেক জায়গায় প্রকাশ্যে ঘোষণা দিয়েও মিছিল করে, সেখানে পুলিশ তাদের খুঁজে পায় না। ব্যাপারটা কি এমন যে তারা খুঁজে পায় না, নাকি তারা খুঁজে না, ইচ্ছে করে ধরতেছে না? এই যে বিভিন্ন জায়গায় প্রশাসনিক সংস্কার আমরা করতে পারি নাই, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দোষগুলো এখন রয়ে গিয়েছে, তো এগুলো মাঝে মাঝে দিতে হবে না? আওয়ামী লীগ তো একটা কালসাপের নাম, তারা এখন যেখানে সুযোগ পাবে সেখানে তারা সবল মারবে। এটা তো আমাদের সুশীলতার ফল, আমাদের নিজেদের হাতের কামাই। তো এই জায়গা থেকে আমাদের আসলে আওয়ামী লীগকে এখনও সময় আছে, পুরোপুরি নির্মূল করে না দিতে পারলে এরকম ঘটনা আরও সামনে ঘটবে আর কি। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। আচ্ছা জুবায়ের, আমরা দেখেছি ডাকসুতে শিবিরের ভূমিদশ নিয়ে আমরা কথা বলছি, বাট একই সাথে অন্যান্য যে প্যানেলগুলো ছিল, বিশেষ করে ছাত্র দলের একটা শক্তিশালী প্যানেল ছিল, এখানে বাকচাষের একটা শক্তিশালী প্যানেল ছিল। এই প্যানেলগুলোর যে কাইন্ড অফ ভরাডুবি যেটা হয়েছে, এইটা কি আপনি কোনো স্পেশাল কারণ খুঁজে পেয়েছেন যে আসলে কেন এই কাজটা হলো? স্পেসিফিক কারণ বলতে ছাত্র দলের বিষয়টা না, যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, বিশ্লেষণ করি আর কি। ছাত্রদল যেটা বাস্তবতা হচ্ছে, তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে খুব বেশি মেশার সুযোগ পায় নাই। তারা তাদের কার্যক্রম 5ই আগস্টের পরেই ক্যাম্পাসে করেছে। এক্ষেত্রে কিন্তু শিবির একটা এগিয়ে ছিল, তারা কিন্তু 5 তারিখের আগেও হয়তোবা নাম প্রকাশ না করে ক্যাম্পাসে এক্সিস্ট করতো, তারা কিন্তু কাজকর্ম করেছে। তাদের যারা প্রার্থী, তাদের আগে থেকে শিক্ষার্থীদের ইন্টারনাল যোগাযোগ ছিল। কিন্তু ছাত্রদল এই জায়গা থেকে মাহরুম হয়েছে, তারা কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারতো না। এই একটা বিষয়, কাইন্ড অফ শিবির এখানে গুপ্ত থাকলেও ছাত্রদলের কোনো অস্তিত্বই ক্যাম্পাসে ছিল না। না, ছাত্রদল এখানে ক্যাম্পাসে, আমার দেখার মধ্যে ছাত্র ক্যাম্পাসে ঢুকতে পারতো না। তারা দেখতাম যে ঢাবি ছাত্রদল, তারা সেই সকালবেলা চানখার বলে বিভিন্ন দূরে মিছিল করতো, প্রোগ্রাম করতো, তারা ক্যাম্পাসে ঢুকতে পারতো না। তো এই জায়গা থেকে তাদের আগে থেকে শিক্ষার্থীদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। এরপরে হচ্ছে একটা বড় রিজন হচ্ছে বিএনপি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তাদের অন্য জায়গায় যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে, সোজা কথা বলতে গেলে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যায়, জনগণের পালসের বিরুদ্ধে যায়, এরকম অনেক কাজ তারা করেছে। বিশেষ করে 5 তারিখের পর থেকে দেশে চাঁদাবাজি, ধর্ষণ বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, লুটতরাজ, দখলদারি, এগুলো যতগুলো ঘটেছে তার মধ্যে অধিকাংশ জায়গায় বিএনপি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তো এই বিষয়গুলো আসলে এর একটা প্রভাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে পড়েছে, এবং তার আসলে বিএনপির হাইকমান্ডের বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা এবং দেশব্যাপী প্রান্তিক পর্যায়ে পর্যন্ত বিএনপির এই সমস্ত উল্টাপাল্টা কাজকর্মের একটা বাজে প্রভাব ঢাবি ছাত্রদল ফেস করছে ছাত্র সংসদ নির্বাচনে। এরপরে তারা যে কয়েকদিন আগে আবার ক্যাম্পাসে কমিটি দিয়েছে, হল কমিটি দিয়েছে, যেখানে আমাদের জুলাই থেকে বিশ্ববিদ্যালয় হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা নিষিদ্ধ। সেই নিষিদ্ধ জায়গায় তারা কমিটি দিয়েছে। শিক্ষার্থীরা কিন্তু রাতের বেলা দিয়ে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে, ক্যাম্পাসে কিন্তু সারা রাত বিক্ষোভ হয়েছে। তো ওই জায়গা থেকে এই যে রিসেন্ট সময়ে এসে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে যে সমস্ত কাজকর্ম করেছে, এই জায়গাতে ছাত্রদল প্যানেল হিসাবে তারা খারাপ করেছে। এর বাইরে ছাত্রদলের ব্যক্তি হিসেবে, যেমন ছাত্রদলের যিনি জিএস প্রার্থী ছিলেন হামিম ভাই ব্যক্তি হিসেবে কিন্তু ক্যাম্পাসে মোটামুটি জনপ্রিয় ছিল, কারণ তিনি 5 তারিখের পর থেকে শিক্ষার্থীদের দ্বারে গিয়েছেন, তাদের সাথে কথাবার্তা বলেছেন, শিক্ষার্থী বান্ধব কাজ করেছেন। ওই জায়গাতে ব্যক্তি হিসাবে কিন্তু আপনি দেখবেন তাদের ভোট ব্যাংক কিন্তু তুলনামূলক বেটার।
তো আমি মনে করি ছাত্রদল আসলে এখানে তাদের এই যে কমিউনিকেশন গ্যাপ দীর্ঘদিনের এবং 5 তারিখের পরে সুযোগ পাওয়া সত্ত্বেও সেটাকে ভালো মতো কাজে লাগাতে না পারা, যে আগের মতো যেই রাজনৈতিক যে কাঠামো পূর্বের সেই কাঠামো বাইরে না গিয়ে তারা যে আগের কাঠামো দিতে তারা তাদের কাজকর্ম পরিচালনা করছে, যেখানটা আমরা দেখেছি কিন্তু ছাত্র শিবির তারা কিন্তু 5 তারিখের পরে ওপেন হওয়ার পর থেকে কিন্তু বেশ ভালো কাজ করেছে। ক্যাম্পাসে কিন্তু অনেকগুলো তারা মানে শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম আয়োজন করেছে, বিশেষ করে জুলাই নিয়ে তারা অনেকগুলো কাজ করেছে জুলাইকে টিকিয়ে রাখার জন্য। তো শিক্ষার্থীরা এই বিষয়গুলো দেখেছে এবং শিবির সম্পর্কে তাদের মধ্যে যে একটা মিথ ছিল আগে, যে শিবির মানে হচ্ছে রক্কাটে, শিবির মানে হচ্ছে মানে অতি মানবীয় কোনো কিছু। তো যখন শিবির ওপেন হওয়া শুরু করেছে এবং শিক্ষার্থীদের কাছে আসা শুরু করেছে, তো তারা তাদের সেই পূর্বের ধারণাগুলো মিথ্যে প্রমাণিত তার সামনে হয়েছে, বিশেষ করে ফিমেল স্টুডেন্ট যারা আছে তাদের কাছে। তো ওই জায়গা থেকে শিবির একটা ভালো বেনিফিট পেয়ে গেছে এবং অ্যাট দ্য সেম টাইম ছাত্রদল বা বাকশাস তারা এখানে একটু পিছিয়ে গিয়েছে। আর বাকশাসের বিষয়টা স্পেশালি বলতে গেলে বাকশাসের দেখেন বাকশাস আসলে কি, আমাদের জুলাই থেকে তারা উঠে আসছে, তাদের প্রতি কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা জাগানো বেশি ছিল, কিন্তু দুঃখজনকভাবে সবচেয়ে বেশি হতাশ তারাই করেছে। তারা আসলে 5 তারিখের পর থেকে মানে এটা আসলে শুনতে কেমন শোনা জানি না, মানে জুলাইটাকে টাইপ অফ কুক্ষিগত করে রাখা। যেমন আপনি ধরেন যেই ছাত্র শক্তি নামে একটা সংগঠন ছিল আগে, ওটাকে অনেকে ভালোবেসে ভাই বেরাদার কোরাম বলে। তো এই ভাই বেরাদার কোরাম তারা হচ্ছে মানে জুলাইটাকে এমনভাবে উপস্থাপন করতেছে যে জুলাইটা শুধুমাত্র তাদেরই ছিল, এখানে ছাত্র দল ছাত্র শিবির তাদের কারো খুব বেশি উল্লেখযোগ্য অবদান ছিল না, যেটা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং শিবির নেতৃবৃন্দকে জড়িয়ে তাদের যে ক্রমাগত মিথ্যাচার, এটা কিন্তু পরবর্তী সময় যখন সকলের সামনে উন্মুক্ত হয়ে গিয়েছে, ওই জায়গা থেকে ছাত্র বাকশাস শিক্ষার্থীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এবং হচ্ছে এই বিষয়গুলোই মেনলি জুলাইটাকে কেন্দ্র করে তাদের যেই রাজনীতি করার যে একটা প্রবণতা, এটা শিক্ষার্থীরা ভালোভাবে নেয় নাই, যার প্রভাব খুব বাজেভাবে পড়েছে বাকশাসের প্যানেলে। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল হচ্ছে বাকশাসের অভ্যন্তরীণ কোন্দল। আপনি দেখছেন তাদের দলীয় যে প্যানেল দেওয়া হয়েছে তার বাইরেও কিন্তু প্রার্থীরা স্বতন্ত্রভাবে একই পোস্টে একাধিক প্রার্থী লড়াই করেছে। আপনি জাস্ট এজিএস পদটা দেখেন, সেখানে এজিএস পদে বাকশাসের দলীয় প্রার্থী ছিল হচ্ছে প্যানেলের আশরাফা আপু। এখান থেকে কিন্তু দেখলাম যে পরবর্তীতে তাহমিদ ভাই সে বের হয়ে, হাসিব ভাই বের হয়ে, তারা কিন্তু স্বতন্ত্রভাবে এজিএস লড়াই করেছে। তো একটা দলের যদি অবস্থা এরকম হয় যে একই পদে একটা দলের একাধিক কর্মী লড়াই করতেছে, তাহলে সেই দলের সমর্থকরা কাকে ভোট দিবে, ভোট তো ভাগ হয়ে যাচ্ছে। এরকম অভ্যন্তরীণ কোন্দল এবং হচ্ছে জুলাইকে কেন্দ্র করে কুক্ষিগত করে রাখার যে অপচেষ্টা, ওই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের কাছে তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি ফেসবুকে হচ্ছে তখন একটা স্ট্যাটাস দিয়েছেন এবং থানায় লোকদেরকে ডেকেছেন, জড়ো করেছেন। আপনি নর্মালি যদি ফেসবুকে ডাকেন তাহলে কত মানুষ আপনার ডাকে সাড়া দেয়? এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। ওই সময়টা এমন ছিল যে জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ে জনতার ভিতরে একটা স্পিরিট ছিল জুলাইকে কেন্দ্র করে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পরবর্তী নিজেদের রাজনীতি গোছাইতে গিয়ে জুলাইকে ব্যবহার করার যে প্রবণতা, এই জায়গা থেকে কিন্তু মানুষজন মোটামুটি একটা অংশ ভালো একটা অংশ হতাশ হয়ে গিয়েছে। মানে তারা কিন্তু জুলাই নেতৃবৃন্দের প্রতি তাদের যে আশা ছিল, একটা নতুন আশায় বুক বাঁধা, পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে ছুঁড়ে ফেলে তারা হয়তো বা চেয়েছিল যে এই নতুন তরুণ নেতৃবৃন্দের হাত ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখবে। কিন্তু যখন তারা এগুলো দেখতে না পেয়ে, যখন দেখতে পাচ্ছে আগের মতো এই ক্ষমতার দ্বন্দ্বে নিজেদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা, জুলাইকে কুক্ষিগত করার অপচেষ্টা জুলাই নেতৃবৃন্দের, এগুলো দেখে হচ্ছে আমি যেটা দেখলাম আর কি, যে আমজনতা তারা বেশ হতাশ হয়ে গিয়েছে একটা অংশ। তো এখন আসলে ওই জুলাইয়ের স্পিরিটকে কেন্দ্র করে ডাকলেও ওই স্পিরিট মানুষের ভিতরে এখন আর নাই, যে তারা জুলাইয়ের কথা শুনে আবেগে চলে আসবে। জুলাইকে তো আমাদের কথা শুনে মানুষ বন্দুকের সামনে হাত পেতে দিয়েছে, আবু সাইদ আমাদের ডাকে সাড়া দিয়েছে তো বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে দিয়েছিল, কিন্তু তখন যে মানুষের মধ্যে আবেগ ছিল জুলাইকে কেন্দ্র করে, কিন্তু আমাদের জুলাইয়ের পরবর্তী সময়ের কার্যক্রম আমাদের এই আবেদনকে আসলে খারিজ করে দিয়েছে। এখন আসলে মানুষ রাস্তায় নামতে খুব বেশি ভরসা পায় না, যেটা বাস্তব সত্য কথা। কারণ দেখতে হবে কাদের জন্য রাস্তায় নামবো, কাদের কথা রাস্তায় নামবো, কাদের কথা জীবন দেবো। দিন শেষে তো আমি আমার কাঙ্ক্ষিত পরিবর্তন পাচ্ছি না। আমি আগে যেরকম দেখতাম বৈষম্য সব জায়গায় আমার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, এখন তো আমরা যে বলছি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশেও তো এখনও আমি সেই আগের মতোই বঞ্চিত। আমার তো কোনো গুণগত পরিবর্তন আসে নাই, কোনো মানগত পরিবর্তন তো আসে নাই। ওই জায়গা থেকে মানুষ আসলে এখন বলছেন যে আসে নাই, এই জায়গায় কি আপনাদের আসলে কোনো ব্যর্থতা? অবশ্যই আমাদের ব্যর্থতা আছে। আমরা 5 তারিখের পরে পারিনি একটা বিপ্লবী সরকার গঠন করতে, আমরা পারিনি এই দেশের মানুষের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে, বরঞ্চ আমরা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে গিয়েছি। এটা তো বাস্তব সত্য, চরম
পরম সত্য কথা, দেখতেই পাচ্ছেন আপনি। এবং এই ব্যর্থতাগুলো স্বীকার করে নিয়ে কি আপনি পরবর্তীতে সমন্বয়কের যে পদ ছিল বা আপনি সমন্বয়ক ছিলেন সেই জায়গা থেকে সরে আসছেন? দেখেন, সমন্বয়ক থেকে আসলে সরে আসার কিছু নাই। আমি জুলাইতে সমন্বয় ছিলাম, এটা হচ্ছে আমার একটা গর্বের জায়গা, এটা একটা আমার ভালোবাসার জায়গা যে আমার আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল কিছুটা হলেও সাথে থাকার, আর কি আমি বলবো না অবদান রাখার, সাথে থাকার সুযোগ দিয়েছিল, এটা আমার গর্বের জায়গা। এটা এখানে আসলে সরে আমি আসি নাই। আমি চেষ্টা করেছি জুলাইতে আমাদের প্রতি মানুষের যে একটা আস্থার জায়গা ছিল আর কি, ওই জায়গাটা তো আস্তে আস্তে একটা অংশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করতাম যে এই জায়গাটা যাতে ধরে রাখা যায়। সেক্ষেত্রে বইসা প্ল্যাটফর্মটা কিন্তু আপনি দেখেছেন পরবর্তী সময়, জুলাই পরবর্তী সময় যখন আসলে কমিটি দেওয়ার দরকার ছিল না, কিন্তু নিজেদের রাজনীতি গোছাতে গিয়ে আপনি দেখেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাকশাস প্রত্যেকটা সংগঠনকে কিন্তু এই যে আমাদের বইসার পেজ থেকে পোস্ট করে করে প্রমোট করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে। এই যে নিজেদের রাজনীতি গোছাতে গিয়ে বইসা প্ল্যাটফর্মটাকে ইউজ করার যে প্রবণতা, আমি এইটার বিরুদ্ধে ছিলাম। এই কারণে আমি 5 তারিখের পর থেকে বইসা পরিচয় কোথাও দেই নাই। আমি আমার নিজের নাম পরিচয় দিয়েছি এবং আমি আমার যে জুলাইয়ের একজন শক্তি হিসাবে কাজ করেছি স্বতন্ত্র জায়গা থেকে। ওই জায়গা থেকে আমি আসলে মানে কোথাও সমন্বয় পরিচয়টা দেই না। সমন্বয়কে আমি ছিলাম, এটা আমার গর্বের জায়গা, ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। বাট এই সমন্বয় পরিচয়কে ব্যবহার করে যে আমি বাড়তি কোনো ফ্যাসিলিটিস নেব, এটা আসলে আমার নীতির সাথে যায় না। ওই জায়গা থেকে আমি সমন্বয় পরিচয়টা কখনো ব্যবহার করিনি। আর আচ্ছা, আপনি এই মুহূর্তে তো জুলাই ঐক্য বলি বা বিভিন্নভাবে আপনি রাজনীতির সাথে জড়িত, বা আপনি আপনার ভাষায় যেটি হয়তো বা অ্যাক্টিভিজম বলছেন, যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, আপনার ভবিষ্যতে আপনার পেশাগত জীবনে গিয়ে আপনার আসলে কি করার ইচ্ছে? পেশাগত জীবনে আমার আসলে অনেকগুলো পছন্দ আছে। আমি এখন স্পেসিফিক কোনো পছন্দ ঠিক করি নেই। আমার প্রথম পছন্দ হচ্ছে টিচিং প্রফেশনটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, যেটা আমার আব্বু টিচার। আচ্ছা, এক্ষেত্রে আমার টিচিং প্রফেশনটা ভালো লাগে। বাট আমার হচ্ছে পেশাগত পরিচয়, আমার ইচ্ছা হচ্ছে আমি একজন ব্যবসায়ী হব, ব্যবসা বাণিজ্য করব, যাতে করে হচ্ছে আমার রাজনীতি করার জন্য কোনো ধরনের অসৎ উদ্দেশ্য অবলম্বন করতে না হয়। আচ্ছা, আমি যাতে সৎ পথে থেকেই আমার নিজের টাকায় দেশের জন্য রাজনীতি করতে পারি। যদি রাজনীতি করার জন্য ব্যবসা করবেন, যদি রাজনীতি করি সেক্ষেত্রে যেন আমার টাকা পয়সার জন্য হচ্ছে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে না হয়, এই পরিমাণ ফিনান্সিয়াল ব্যাকআপ যেন আমার থাকে, ওই জায়গা থেকে ব্যবসা করার ইচ্ছা আমার আছে। আচ্ছা, এখন আগামী ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের জায়গা থেকে বা আপনার জায়গা থেকে কি পার্টিসিপেট করার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা। বাট আমি চাইবো আমার জায়গা থেকে, যেহেতু দেশের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, অবশ্যই যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, এটাই চাইবো আর কি। যারাই ক্ষমতায় আসুক, অন্তত ইউনিট সরকারের মতো টাইপ অফ সুশীল সরকার না আসুক, এটা চাইবো আর কি। না, আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদির কথা আপনি বলেছেন, আমরা দেখলাম যে তিনি ইনকিলাব মঞ্চের জায়গা থেকে অ্যাক্টিভিজম করে একটা পর্যায়ে কিন্তু তিনি ঠিকই এই মুহূর্তে নির্বাচন করছেন। এইটাকে তাহলে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? এটা ভেরি সিম্পল। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তরুণ নেতৃত্ব আসা দরকার। সে জায়গা থেকে শরীফ ওসমান বিন হাদির মতো তরুণ তুর্কিরা যে রাজনীতিতে আসে, এটা আমাদের জন্য অবশ্যই আমি মনে করি রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ করে দিবে। কারণ আমরা আসলে যেটা দেখে আসতেছি আমাদের রাজনৈতিক অঙ্গনে মুরব্বী মানুষ, যাদের আসলে সত্যি কথা বলে কেমন বলতে শুনে জানি না, তাদের কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। এই যে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নাই। এই যে ফজলুর রহমান, মানুষ বলে ফজু পাগলা, এই কখন কি বলে কোনো ঠিক ঠিকানা নাই। এই ধরনের মানে মানুষজনের জায়গায় যদি তরুণ তুর্কিরা আসে, সৃজনশীল চিন্তা নিয়ে যদি আসে, এবং রাজনৈতিক প্রেক্ষাপট একটু চেঞ্জ হবে, এটা আমি চাই আসলে। আচ্ছা, আপনি ফজলুর রহমানের কথা বললেন, ফজলুর রহমানের একটি কথার প্রতিবাদ জানাতে গিয়ে আমরা দেখলাম যে ডাকসু নবনির্বাচিত যে প্যানেল বা কমিটি, তারা আসলে প্রতিবাদ জানিয়েছে, একটা অংশ। হ্যাঁ, আচ্ছা, অনেকেই কিন্তু দাবি করছেন এমনটি যে আগে যেই প্রতিবাদ আসলে শিবির নিজস্ব ব্যানারে করত, সেই প্রতিবাদটা এখন হচ্ছে ডাকসুর ব্যানারে হচ্ছে। এটা কি আসলে এমন কিছু? দেখেন, একটা জিনিস সত্য, সেটাকে যদি আমি শিবিরের পক্ষে যাবে বলে যদি আমি স্কিপ করে যাই, এটা তো আসলে মানে নিজের সাথে গাদ্দারি করা হলো। ফজলুর রহমান তিনি হচ্ছে মানে কি বলবো, আসলে তার মাথায় কাজ করে কিনা আমার সন্দেহ আছে। সে বলতেছে যেখানে হাটহাজারি মাদ্রাসা নাকি তুলনা করছে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে। তো এটা তো আসলে মানে চরম অবমাননা আমাদের জন্য। একদিক থেকে যেমন সে তার বর্ণবাদী মানসিকতা প্রকাশ করেছে, আরেকদিকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করেছে। তো এটা প্রতিবাদে আমি জানাবো না, আমি একজন ডাকসু নির্বাচিত প্রতিনিধি, এর বাইরে আমার আগে পড়েছে, আমি ঢাবি শিক্ষার্থী।
এই জায়গাতে আমি প্রতিবাদ জানাবো না। এখন এটা যদি শিবিরে প্রতিবাদ জানায়, আমি প্রতিবাদ জানাই, তাহলে সমস্যা কোথায়? সমস্যার তো কোনো কিছু নাই এখানে। আসলে যারা এগুলো বলতেছে তাদের আসলে কি বলবো, শিবির বিদ্বেষ থেকে হয়তো বলতেছে আমার কাছে মনে হচ্ছে। বাট এখানে আসলে নতুন করে শিবির বিদ্বেষ দেখানোর কোনো সুযোগ নাই, কারণ যেটা সত্য সেটা শিবিরের পক্ষে গেলেও সত্য, বিপক্ষে গেলেও সত্য। এখানে তো আসলে মানে কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে এই চিন্তা করে তো আমি সত্যকে স্কিপ করতে পারবো না, আমাকে তো অন্য এক প্রতিবাদ জানাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বিষয় একটু জিজ্ঞেস করি। ডাকসুর এখন যিনি ভিপি সাদিক কায়েম, তার বন্ধু যারা রয়েছে, অর্থাৎ যারা জাতীয় নাগরিক পার্টি বা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে এই মুহূর্তে জাতীয় রাজনৈতিক ব্যক্তিতে পরিণত হয়েছেন, সেই জায়গাতে সাদিক কায়েম নিজেকে এখনও ছাত্র প্রতিনিধি হিসেবে রেখেছেন। সাদিক কায়েম কি আসলে রাজনীতির মাঠে কিছুটা পিছিয়ে পড়লেন? রাজনীতির মাঠে পিছিয়ে গিয়েছেন কিনা এটা একটা সেন্সিটিভ প্রশ্ন, কারণ হচ্ছে রাজনীতি একদিনের বিষয় না, রাজনীতি কিন্তু একটা লম্বা রেসের নাম। এখানে সাদিক কায়েম ভাই তিনি যেহেতু এখনও একজন স্টুডেন্ট হিসেবে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষার্থী থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে এটা তার পরবর্তী রাজনৈতিক ক্যারিয়ারে একটা ভালো অর্জন হবে হিসাবে আসবে আর কি। কারণ এখন যারা মানে সব কিছু বাদ দিয়ে 5 তারিখে পরে রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, তাদের মধ্যে অনেকে কিন্তু থাকতে পারেন, অনেকে হারিয়েও গিয়েছেন। সো যেটা বলছিলাম, রাজনীতির লম্বা রেসের নাম, আশা করি সাদিক কায়েম ভাই তার এই সেই সুযোগটা পাচ্ছেন আর কি। একটা বছর আগে বিপি থাকার সুযোগ পাচ্ছেন, তিনি যদি এখানে শিক্ষার্থী বান্ধব কাজ করে যেতে পারেন, এটা তার জাতীয় রাজনীতিতে তার জন্য একটা বড় অর্জন হবে। এনে পিছিয়ে পড়া আসলে সুযোগ নেই। জনাব এবি জুবায়ের, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার যে ডিপার্টমেন্ট, আপনার যে বিভাগ সমাজসেবা, সেই বিভাগ নিয়ে পরবর্তী কোনো এপিসোডে আমরা আবারও কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার কাজের ব্যাপারে জবাবদিহিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে আমাদেরকে তাদের পবিত্র আমানতে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সো অবশ্যই তাদের যে কোনো প্রশ্ন, তাদের যে কোনো চাওয়া পাওয়া জায়গায় আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমাদের যদি কোনো জায়গায় কোনো ল্যাকিংস থাকে সেটাও যেমন অ্যাড্রেস করতে হবে, কোথাও যদি আমাদের সীমাবদ্ধ থাকে সেটাও বলতে হবে। এই জায়গা থেকে আমি সবসময় প্রস্তুত আছি আমাদের শিক্ষার্থীদের যে কোনো বিষয় নিয়ে জবাবদিহি করার জন্য আমার কাজের ব্যাপারে। আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক জনাব এবি জুবায়ের তার মিশন এবং ভিশনের কথা জানাচ্ছিলেন। তিনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী থেকে আজকের এই পর্যায়ে উঠে এসেছেন এবং আগামী দিনে শিক্ষার্থীদের জন্য সমাজসেবার জায়গা থেকে কিভাবে আসলে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চান। আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আজকের এপিসোডে কথা হয়েছে। কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শুনবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পরবর্তী সকল এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।